ওকে, ক্লিয়ার তো আমার কথা? हाँ सर। ওকে, তো আমরা আজকে যে সাবজেক্টটা পড়ার কথা সেটা অলরেডি একটা ক্লাস আমরা করেছি, ইন্ট্রোডাকশন ক্লাস, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো আগের দিনের সিলেবাসে আমি দেখিয়েছিলাম যে সাবজেক্টটা দুটো পার্টে ভাঙা আছে পেপারটা, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স একটা সাইড, একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, দুটো বেসিক্যালি আলাদা সাবজেক্ট হয়। তো যাই হোক, আজকে আমরা প্রথমত ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সটা শুরু করেছিলাম, ওটাই কন্টিনিউ করব। এখানে একটা দুটো ইউনিট পড়ানো হোক, তারপর আমি প্রজেক্ট ম্যানেজমেন্টের ইউনিটের দিকে যাবো আস্তে আস্তে। তো আগের দিন আমরা যে টপিকগুলো, কেউ কি জয়েন করতে চাইলো? ইয়েস, কৌলিক বন্দ্যোপাধ্যায়। কৌলিক, তুমি আগের কোনো ক্লাস করেছো আমার? না স্যার, এটাই ফার্স্ট। আচ্ছা, ইউটিউবে দেখেছিলে? আগেরগুলো তো ডেমো ছিল, ইউটিউবে দেওয়া হয়েছিল। হ্যাঁ স্যার, দেখেছি। ওকে ওকে, ঠিক আছে, আজকে তাহলে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সের সেকেন্ড ক্লাস করছি আমরা। আর যদি কেউ নতুন থেকে থাকো, সুপ্রতিম রায়চৌধুরীও মেবি নতুন, তোমাকেও বলে দিলাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আগের দিনে ইন্ট্রোডাকশন ক্লাস যে হয়েছিল ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সে, সেখানে আমরা ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স কি জিনিসটা পড়েছিলাম। এবার সেটা আমি বলেছিলাম, ইকোনমিক্স জিনিসটা পড়তে গেলে ইকোনমিক্সের বেসিক্স কিছু টার্ম আমাদের জেনে থাকতে হবে। যেমন হচ্ছে তোমার, আগের দিন জেনেছিলাম রিসোর্সেস। আচ্ছা, রিসোর্সেসের স্কারসিটি কি, এফিসিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সেস কি, ওকে, এগুলো আমরা পড়েছিলাম। তো আজকে আমরা এই ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স সাবজেক্টের একটা নতুন টার্ম পড়তে চলেছি। কি ইস্যু হলো, মাউসটা কাজ করছে না কেন? হ্যাঁ, ওকে, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সের একটা নতুন টার্ম আমরা পড়তে চলেছি, সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট। দেখি, ও হো হো হো, লাইন হয়ে আছে। অপরচুনিটি কস্ট কি জিনিস? তো একজন, যদি আমরা ডেফিনেশন বলি, অপরচুনিটি কস্ট ইজ দ্য কস্ট অফ নেক্সট বেস্ট অল্টারনেটিভ ফরগন, the amount of goods and services that must be sacrificed to obtain more of any one good is called opportunity cost of that good. তাহলে অপরচুনিটি কস্ট জিনিসটা, আমি ডেফিনেশনটা জাস্ট মুখে বলে দিলাম, আমি এটারও হ্যান্ড রিটেন নোটস দেবো, আগের ক্লাসেও বলেছি এটা লেখা থাকবে। আমি তোমাদের জিনিসটা যদি বোঝাই অপরচুনিটি কস্ট কি জিনিস, সেটা হচ্ছে যে কস্ট বা যে প্রাইসটা আমার কাছে অফার করা হয়েছিল, কিন্তু আমি সেটা সিলেক্ট করিনি। ওকে, অপরচুনিটি কস্ট, কস্ট অফ নেক্সট বেস্ট অল্টারনেটিভ ফরগন, মানে যেটা আমি সিলেক্ট করিনি, যেটাকে আমি ছেড়ে দিয়েছি। তাহলে এখানে আমরা কি বলতে পারি উদাহরণ হিসেবে, ধরো তুমি একদিন বাইরে বেরিয়েছো কোনো কাজের জন্য, তুমি তোমার কলেজ থেকে ফিরছো, কলেজ তাড়াতাড়ি মিটে গেছে। এবার তোমার কাছে তিনটে অপশান রয়েছে। একটা হচ্ছে তুমি রেস্টুরেন্টে খেয়ে নিতে পারো দুপুরের খাবারটা, আর একটা হচ্ছে তুমি কোনো জায়গা থেকে খাবারটা কিনে বাড়ি যেতে পারো, আর একটা হচ্ছে বাড়িতে তোমার খাবার রান্না করা আছে, তুমি সেটা গিয়ে খেতে পারো। ওকে, তাহলে এখানে আমার তিনটে অপশান কি কি থাকছে। প্রথমটা হচ্ছে রেস্টুরেন্ট মিল, দু নম্বরে হচ্ছে মিল অ্যাট হোম, তিন নম্বরে হচ্ছে টেক অ্যাওয়ে।
এখন দেখছো রেস্টুরেন্টে বসে খেতে গেলে তোমার দুপুরের খাবারটার খরচ পড়বে হয়তো 150 টাকা। টেক অ্যাওয়ে যদি তুমি খাবার কিনে নিয়ে বাড়ি চলে যাও তাহলে তোমার হয়তো সেই খাবারটার দাম পড়বে দুপুরের খাবারটা 100 টাকা। আর বাড়িতে যে খাবারটা রেডি হয়ে আছে সেই খাবারটা তোমার বানাতে হয়তো খরচ হয়েছে 40 টাকা। এখন অপরচুনিটি কস্ট কোনটা? তুমি ডিসিশন নিলে যে আমি বাড়ির খাবারটা ভালো লাগছে না, মানে রেস্টুরেন্ট থেকেই নেব, কিন্তু টেক অ্যাওয়ের মতো কিনে নিয়ে আমি প্যাক করিয়ে নেব, প্যাক করিয়ে বাড়িতে বসে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে একবার ভালোভাবে খাবো। তাহলে তুমি চুজ করলে এই 100 টাকার টেক অ্যাওয়ের খাবারটা। তাহলে এর ডেফিনেশনটা আমাকে কি বলা হয়েছে? দ্য কস্ট অফ নেক্সট বেস্ট অল্টারনেটিভ। তাহলে তোমার কাছে এই যে খাবারটা তুমি চুজ করেছো এইটা ছাড়া আর কি কি অপশন ছিল? একটা 150 টাকার মিলের অপশন ছিল, একটা 40 টাকা মিলের অপশন ছিল। তুমি যেটাকে নিলে সেইটা বাদ দিয়ে যা পড়ে থাকবে সেইটাই হচ্ছে তোমার সেই সময়ের অপরচুনিটি কস্ট। তোমার কাছে সুযোগ ছিল, তোমার কাছে অপরচুনিটি ছিল, তুমি সেটাকে যেতে দিয়েছো, তুমি নাওনি, সিলেক্ট করনি। বোঝা গেছে? তাহলে এখানে অপরচুনিটি কস্ট তোমার কোনটা কোনটা হলো? এই রেস্টুরেন্ট মিল আর মিল অ্যাট হোম, এইটা হচ্ছে তোমার এখানে অপরচুনিটি কস্ট। আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো অপরচুনিটি কস্ট, তোমার একটা মোবাইল কিনতে হবে। স্যার বলছিলাম হ্যাঁ যে বলো। আপনি মনে হয় স্ক্রিনটা শেয়ার করেননি। আরে সেটা তোমরা এতক্ষণ বলনি, স্যার সত্যি তো। আমি ভেবেছি তো আমার নেটের প্রবলেম। হায় হায় হায়, এতজন ক্লাসে আছো, সরি সরি সরি, একদম সরি। আমি এখানে লিখে লিখে করিয়ে যাচ্ছি। এই শুভদীপ, হ্যাঁ স্যার বলুন। এত কথা বলে এই কথাটা এতক্ষণ তো বলনি যে আমার স্ক্রিনটা শেয়ার করা নেই। স্যার আমি বললাম আপনি শুধু থিওরি পড়াচ্ছেন। ও আচ্ছা, না না, একটু জিজ্ঞাসা তো করবে আর কি। না, ভুলটা আমার স্ক্রিনটা শেয়ার করা হয়নি। কোনো আচ্ছা, প্রবলেম স্যার, শুনুন না। মানে যা বলেছি সেটুকু তো পরিষ্কার বুঝতে পেরেছো, এটুকুই লিখেছি আমি। হ্যাঁ স্যার। অপরচুনিটি কস্ট তাহলে কি কি ছিল? রেস্টুরেন্ট মিল, মিল অ্যাট হোম, টেক অ্যাওয়ে, তিনটে। তুমি টেক অ্যাওয়েটা নিয়েছো, তাহলে যেটা বললাম যেটাকে নিয়েছো সেটা বাদ দিয়ে যা পড়ে থাকবে সেটাই হচ্ছে তোমার অপরচুনিটি কস্ট। বোঝা গেছে? আমি আরও একটা উদাহরণ দিচ্ছি জিনিসটা ক্লিয়ার করার জন্য, যেহেতু আমার আগেরবার স্ক্রিনটা শেয়ার করা হয়নি, একটা মিস্টেক হয়ে গেছে। সেটা হচ্ছে আজকালকার যুগে আমরা সবাই মোবাইল কিনে থাকি তো, মোবাইল ছাড়া দিন অচল। তো এখন তোমরা থার্ড ইয়ারে পড়ছো, থার্ড ইয়ারে পড়ার পর সবাই মোটামুটি একটা চাকরি বাকরি পেলে, কারুর ইচ্ছা হলো কেউ হায়ার স্টাডিজে বিটেক করতে গেলে, তোমার মনে হলো যে আমি তো একটা মোবাইল, আচ্ছা এখন স্ক্রিন আমার কথা সব ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার তো একটা মোবাইল আমি দীর্ঘদিন ধরে ইউজ করছিলাম, আমাকে একটা নতুন মোবাইল কিনতে হবে। আমি নতুন চাকরি পেয়েছি বা নতুন আমি বিটেকে ভর্তি হয়েছি, আমার একটা নতুন মোবাইল দরকার। অনেক দিন হয়েছে আমি একটা 4G ইউজ করছি, এবার একটা সুন্দর 5G ভালো ক্যামেরাওয়ালা ফোন ইউজ করব। ধরো তোমার কাছে 5টা কোম্পানি আছে, মানে 5টা কোম্পানির অপশান আছে বেসিক্যালি। ধরো এমআই আছে, স্যামসাং আছে, তারপর তোমার ধরো রিয়েলমি আছে, আর কি আছে, আইফোন আছে। শুভদীপ আইফোন অ্যাপেলের প্রোডাক্টের খুব ফ্যান। স্যার অকালের বাইরে স্যার প্লিজ। সেদিন তুমি লাইট বিক্রি করছিলে তো অ্যাপেলের স্টিকার, ওই জন্য জিজ্ঞেস করলাম। যাই হোক, করবো স্যার, লাভ আছে কিন্তু। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, চলো। কথা হবে, পড়ানো হবে, মজাও হবে, সব ঠিক আছে, চলো। ধরো এমআই এর একটাতে তুমি মোবাইল, এবার তোমার কাছে টার্গেট কি? আমার একটা 5G মোবাইল কিনতে হবে। তুমি একটা রেডমির মোবাইল সেট দেখলে যেটার দাম পড়ছে 5Gর মোটামুটি 18,000 টাকার আশেপাশে। এখন এবার একটা স্যামসাং দেখলে 5G ভালো ক্যামেরা, সেটার দাম পড়ছে তোমার 25,000 টাকা। একটা রিয়েলমির সেট দেখলে
যেটার দাম পড়ছে তোমার 20,000 টাকা। একটা আইফোন দেখলে যেটার দাম পড়ছে তোমার, আইফোন কি 5G এসছে, সে যাই হোক XYZ ধরে নিলাম 5G এসছে, একটা আইফোনের দাম পড়ছে তোমার হয়তো 80,000 টাকা। বলো সঙ্গীতা, বলো তো তুমি একটা ফোন এখান থেকে চুজ করো যেটা তুমি কিনবে। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো কোনটা কিনতে চাও তুমি, কথার কথা ধরে না তো এখান থেকে একটা কিনবে, চুজ করো, বলো কোনটা, একটা নাম বলো এখান থেকে। স্যামসাং কিনে নেব। স্যামসাং কিনে নিলে, ওকে। তাহলে সঙ্গীতা এখানে স্যামসাং এর ফোনটা ডান করে দিয়েছে। শুভদীপ, हाँ सर। অপরচুনিটি কস্ট জিনিসটা কি বলেছিলাম তো বুঝতে পেরেছিলে? हाँ सर। এবার বলো তো সঙ্গীতা তো স্যামসাং এর ফোনটা কিনে নিল, ওর কাছে তাহলে অপরচুনিটি কস্ট এবার কোনটা? सर 25 सर 25,000। বাহ, সুন্দর বুঝেছো। আর কে আছো? আকাশ, বলো তো অপরচুনিটি কস্ট কোনটা? सर ওটাই স্যার, মানে ও মানে সরি মানে মানে স্যার 18,000 স্যামসাং বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে অপরচুনিটি কস্ট। একদম, অপরচুনিটি ছিল তুমি নাওনি। এই দেখো প্রিভিয়াস পেজে পড়িয়েছি, তুমি টেক অ্যাওয়েটা এখানে নিয়েছিলে খাবারটা, তো সেইটা বাদ দিয়ে যা পড়ে থাকবে সব অপরচুনিটি কস্ট। আমি ওই জন্যই একটু তোমার কি বলে উদাহরণের নাম্বার অফ অপশনটা বাড়িয়ে দিয়ে এই অপশনটা দিলাম। যেটা নিলে সেটা বাদ দিয়ে যা পড়ে থাকবে সেটাই অপরচুনিটি কস্ট। ধরো এটা মোটামুটি একটা 3 নাম্বার শর্ট নোট এসে গেছে তোমার পরীক্ষায়, এখন থেকে আমি বলে রাখলাম। আর কখনো ভুলবে অপরচুনিটি কস্ট কি জিনিস? না স্যার। কারোর বুঝতে কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকলে বলো, অসুবিধা থাকতেই পারে, কোনো সমস্যা নেই। পাপন, রূপম, মধুমিতা, না স্যার। ওকে ঠিক আছে। না স্যার। তাহলে এবার আমরা যাব নেক্সট টপিকের দিকে। নেক্সট যে অপশনটা বা থিওরিটা আমরা পড়ব সেটা হচ্ছে রেশনাল চয়েস থিওরি। বা শর্ট করে আমরা এটাকে বলতে পারি RCT। তো রেশনাল চয়েস থিওরিকে আমরা যদি বলি, রেশনাল চয়েস থিওরি ইজ ফান্ডামেন্টাল কনসেপ্ট ইন ইকোনমিক্স, ইকোনমিক্সের খুব একটা বেসিক কনসেপ্ট, দ্যাট এক্সপ্লেন্স হাউ ইন্ডিভিজুয়ালস মেক ডিসিশন, যেখানে আমরা বুঝতে পারি হাউ ইন্ডিভিজুয়ালস, প্রতিটা মানুষ কিভাবে তার ডিসিশন নেয়। It assumes that people act rationally and maximize their satisfaction or utility based on the information they have and resources available to them. এখান থেকে আমরা বুঝতে পারি তার কাছে, একটা মানুষের কাছে, যে কোনো একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল মানুষের কাছে যা রিসোর্সেস থাকবে সেই অনুযায়ী সে কোনটাকে প্রেফার করছে বা কোনটাকে প্রায়োরিটি দিচ্ছে। তোমার ডেফিনেশন বলে দিলাম যথারীতি, হাফ মাথায় ঢুকলো হাফ মাথায় ঢুকলো না। তো চলো এটাকে একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলে দেখো, আমি তোমাদের যদি বলি, তোমার কাছে 100 টাকা রয়েছে, 100 রুপিস আছে তোমার কাছে। তুমি মোটামুটি কলেজ থেকে ফিরছো 3টে সাড়ে 3টের দিকে, তুমি দেখছো আমার কাছে ট্রেন ভাড়া বাস ভাড়া বাদ দিয়েও মাসের শেষ আজকে আমার কাছে 100টা টাকা রয়ে গেছে। কালকে মাসের 1 তারিখ বাবা আমাকে নতুন মাসের হাত খরচ দেবে, তো 100 টাকা আমি একটু নিজের মতো করে খরচ করব। এবার দেখা যাচ্ছে 100 টাকা দিয়ে তুমি দুটো করতে পারো। একটা হচ্ছে তুমি কিছু খাবার কিনে খেতে পারো, যে খাবারটা হয়তো প্রতিদিন খাওয়া সম্ভব নয়, সেই খাবারটা যে ঠিক আছে প্রতিদিন তো আমি ছোটোখাটো 20 টাকার 25 টাকা টিফিন করি 30 টাকায়, আজকে আমি 100 টাকা দিয়ে ওইখানে একটা ছোট রেস্টুরেন্ট আছে, ওখানে আমি 100 টাকা দিয়ে একটা চিকেন বিরিয়ানি নিয়ে খাবো। এটা তোমার কাছে একটা অপশন আছে।
আর একটা ধরো অপশন আছে, তোমার কোনো একটা ছোট স্টোরি বুক, তুমি যাচ্ছিলে, কাছে একটা বই খাতার দোকান আছে, সেখানে একটা স্টোরি বুক একটা ছোট ছিল, তোমার গল্পের বইটা কেনার খুব ইচ্ছা, বইটার বেশি দাম না, 100 টাকা দাম, কিন্তু ওই পকেট খরচ কেমন কি থাকবে না থাকবে, বইটা কেনা হয়ে উঠছিল না। এবার সেদিন তোমার কাছে 100 টাকা আছে। এবার যেহেতু 100 টাকা আছে, এই দুটোর খরচই 100 টাকা করে, তোমার খাবারের দামও 100 টাকা, বইটার দামও 100 টাকা। তোমাকে একটা চুজ করতে হবে, হয় তোমায় খাবার খেতে হবে অথবা স্টোরি বুকটা কিনতে হবে। তাহলে এখানে রেশনাল চয়েস থিওরি কি বলছে, যদি তুমি খাবারটাকে চুজ করো, তাহলে এই রেশনাল চয়েস থিওরি অনুযায়ী তোমার কাছে বই পড়ার থেকে, বই থেকে যে তুমি কিছু নলেজ গ্যাদার করবে, সেটা থেকে খাওয়াটাকে তুমি বেশি প্রায়োরিটি দিলে, ওটা তোমার কাছে বেশি ভালো মনে হলো। বা কেউ যদি একটা বই কেনে, ধরো তুমি বইটা চুজ করলে যে ঠিক আছে খাবার পরে হবে, আমার বইটা অনেকদিন ধরে কেনা হচ্ছে, আমি বইটা কিনি, তাহলে সেক্ষেত্রে রেশনাল চয়েস থিওরি অনুযায়ী তুমি খাবারের থেকে বইটাকে বেশি প্রায়োরিটি দিলে, যে হ্যাঁ আমি কিছু নলেজ গ্যাদার করতে পারবো, যেটা ওই খাবারের থেকে আমি বেশি স্যাটিসফ্যাকশন দেখবো, মানে স্যাটিসফ্যাকশন পাবো। রেশনাল চয়েস থিওরি কি প্রমাণ করতে চায়, যে একটা ইন্ডিভিজুয়াল মানুষ, প্রত্যেক মানুষ সমান নয়, কেউ যদি খাবারটাকে চুজ করে থাকে, সে কি ভুল, সে কি খাবার চুজ করতে পারে না? সে তো রোজ একটা নর্মাল খাবার খাচ্ছে, তার তো একদিন চিকেন বিরিয়ানি খেতে একটা স্টুডেন্টের ইচ্ছা করতেই পারে, সে কিন্তু ভুল না, সে খাবারটা চুজ করতেই পারে। এবার কেউ খাবারটা চুজ না করে কেউ বই কেনাটাকে চুজ করলো, তাহলে সে কি ভুল? সেও ভুল না, তার মনে হতেই পারে না খাবার থেকে আমার এই বই কেনাটা বেশি দরকার, আমি বইটা পড়ে বেশি একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবো। ভুল কোনো অপশানটাই নয়, কিন্তু এটা হচ্ছে ওই যে বলেছিলাম না, যে এটা হচ্ছে এমন একটা কনসেপ্ট বেসিক ইকোনমিক্সের, যেটা বলে দেয় ইন্ডিভিজুয়াল মেক ডিসিশন, একজন ব্যক্তি সে কি ডিসিশন নিচ্ছে, সে নিজে কোনটায় বেশি শান্তি পাচ্ছে, সেটা যে করবে, সেটা দেখে, যে সেই থিওরিটা হচ্ছে রেশনাল চয়েস থিওরি। ক্লিয়ার? বলো এটা কার বুঝতে অসুবিধা আছে রেশনাল চয়েস থিওরি? স্যার তাহলে মানে স্যার লাভটা কি হলো অ্যাকচুয়ালি, মানে এটা এটা লাভ ক্ষতির ব্যাপার না। হ্যাঁ, যদি বলো যে রেশনাল চয়েস থিওরির মানে ইম্পর্টেন্সটা কি, মানে আমরা কেন একটা হুট করে হ্যাঁ স্যার ইকোনমিক্স ওটাই এরকম বলতে থিওরি চাইছি। দেওয়া হলো, তাই না? এটাই বলতে চাইছো তো? হ্যাঁ স্যার ওটাই বলতে চাইছি। হ্যাঁ, তো সেটার পয়েন্ট আমি আসছি, সেটার পয়েন্ট আমি আসছি। তাহলে রেশনাল চয়েস থিওরি কারোর বুঝতে অসুবিধা আছে কি, বলো? ওকে, তো আমি ধরে নিলাম কেউ কিছু বলছো না, মানে তোমাদের কারোর অসুবিধা নেই। এবার আসছি, শুভদীপ যে কথাটা বললো, সেটা হচ্ছে ইম্পর্টেন্স। এই রেশনাল চয়েস থিওরি বুঝে আমার লাভটা কি? খুব ভালো প্রশ্ন করেছে কিন্তু, যে আমি একটা জিনিস পড়বো, কেন পড়বো? ইম্পর্টেন্স অফ রেশনাল চয়েস থিওরি। এখানে 1 নম্বর পয়েন্ট কি বলছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য কনজিউমার বিহেভিয়ার। দুই হচ্ছে প্রেডিক্টিং মার্কেট ট্রেন্ডস। তিন নম্বর হচ্ছে পাবলিক পলিসি। এবার একে একে আসি।
প্রথম বলছে আন্ডারস্ট্যান্ডিং দ্য কনজিউমার বিহেভিয়ার। দেখো আমরা প্রতিদিন যা ব্যবহার করি সেটা তো কোনো না কোনো কোম্পানি বানাচ্ছে। সকাল থেকে আমি একটা উঠেই যে ব্রাশ করছি, সেখানে টুথপেস্ট লাগছে। তারপরে যে আমি খাবার খাচ্ছি, সেখানে ধরো আমি ব্রেড খাচ্ছি। আমরা যাই করি না কেউ না কেউ তো সেটা প্রোডাকশন করছে, কেউ না কেউ তো সেটা তৈরি করছে। তো কোম্পানি বা যে কোনো কিছুর প্রডিউসার সে কি চাইবে, কোন জিনিসটা তৈরি করলে আমার বাজারে বিক্রি হবে। তাহলে দেখো রেশনাল চয়েস থিওরি, কে কোনটা চুজ করছে সেটা কি আমাদের বাজারের ওপর প্রভাব ফেলে না ফেলে না? হ্যাঁ স্যার, ফেলতে পারে। একদম। তাহলে কনজিউমার বিহেভিয়ার, কোন জিনিসটা তৈরি করলে আমি কনজিউমার পাবো। ধরো এক সময় আমি তোমায় বলছি বাবুল, ক্লোজ আপ, এই টুথপেস্ট গুলোর নাম শুনেছো? হ্যাঁ স্যার। এই টুথপেস্ট গুলো একসময় প্রচুর চলতো, আমি যখন ছোট ছিলাম দেখেছি, আমি নিজে ইউজ করেছি, আমার বাড়িতে ইউজ হতে দেখেছি। এখন মার্কেটটা সব থেকে বেশি কে খেয়ে বসে আছে বাড়িতে বাড়িতে? টুথপেস্টে নুন। টুথপেস্টে নুন, না হলে যার একটু নয় সেন্সোডাইন, না হলে তোমার ডাবর লাল দাঁত মাজার, এগুলোই তো চলছে। হ্যাঁ স্যার। তাহলে দেখো যারা একসময় মার্কেট ছিল তারা কিন্তু আস্তে আস্তে হারিয়ে গেল। তো রেশনাল চয়েস থিওরি কি বলছে, না প্রেডিক্টিং দ্য মার্কেট ট্রেন্ডস। ওই যে মানুষের মাথায় অ্যাডভার্টাইজের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হলো যে মাজনে নুন থাকলে ওটা তোমার দাঁতের জন্য ভালো, আমরা কেউ কিন্তু জানি না আদৌ কতটা ভালো বা আদৌ মাজনটা নুন আছে কিনা, কিন্তু আমরা ব্যবহার করছি। এটাই হচ্ছে ট্রেন্ড, সবাই ওটাকে চুজ করছে। এবার আরো ভালো দুটো ডিফারেন্ট জিনিস দিয়ে বোঝায়, বুঝতে পারবে। একটা সময় আমরা যখন অ্যান্ড্রয়েড ফোন ছিল না, ল্যাপটপের এত ব্যবহার ছিল না, তখন যে পরিমাণে স্টোরি বুক সেল হতো, আজকে এই এত হাতে হাতে মোবাইল, হাতে হাতে ল্যাপটপ, এখন কি ওই পরিমাণে স্টোরি বুক আর সেল হয়? না স্যার। সেল হয় না। কারণ কি? কারণ মানুষ এখন একটা গল্পের বই পড়া থেকে একটু ইউটিউব, ইনস্টাগ্রামে রিলস দেখতে বেশি ব্যস্ত। স্টোরি বুক বানিয়ে কি হবে? স্টোরি বুক সেল করে কি হবে? মোবাইল সেল করো। রেশনাল চয়েস থিওরি প্রভাব ফেললো আরসিটি, রেশনাল চয়েস থিওরি। তাহলে ইম্পর্টেন্স আছে রেশনাল চয়েস থিওরির। হ্যাঁ স্যার। একদম। এবার বলো, কারোর কিছু বুঝতে অসুবিধা এই ক্ষেত্রে? কজন আছে দেখি তো, না সব বেরিয়ে পালালে? না সবাই তো আছে যারা ছিল মোটামুটি। আকাশ, আর সিডিটা আরেকবার বলুন না প্লিজ, ওই সময় ল্যাপটপে একটু ডিস্টার্ব হয়ে গেছিল। ওকে আপনার ওকে, কথা নিশ্চয়ই শুনতে বলবো, পাই- নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। আকাশ, হ্যাঁ স্যার। বুঝতে অসুবিধা আছে যা বলেছি? না স্যার, বুঝে গেছি। এই পাপন, হ্যাঁ স্যার। সঙ্গীতা, হ্যাঁ স্যার। ওকে। শুভদীপ্ত কথা বলছি। হ্যাঁ মধুমিতা, এবার বলো তো তুমি কোন জায়গাটা থেকে শোনোনি, মানে কোন জায়গা? আর সিটি প্রথম থেকেই শুনিনি। এই রে, এই এতক্ষণ যা বলেছি শোনোনি তাই তো আরসিটির? না, ইম্পর্টেন্সটা শুনেছি, বাট তার আগে যে ওকে থিওরিটা ওকে, বললেন ওটা হ্যাঁ শুনতে ওকে পাইনি। ওকে, তাহলে এইটুকু যদি পুরোটা না শুনে থাকে তাহলে বলতাম পরের দিন রেকর্ডিংটা ওই পোর্শনটা দেখে এসে বলবে বুঝতে পারো না, আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, আমি আরসিটিটা একবার বলে দিচ্ছি তোমাকে। রেশনাল চয়েস থিওরি বা আরসিটি হচ্ছে কোনো একটা ইন্ডিভিজুয়াল কিভাবে ডিসিশন নিচ্ছে, কোনটাতে কোনো একটা ইন্ডিভিজুয়াল মানে কোনো একটা পার্টিকুলার মানুষ, সে কোনটাতে স্যাটিসফাইড, সেইটা যে সিদ্ধান্তটা নিচ্ছে সেটাই হচ্ছে রেশনাল চয়েস থিওরি। ওকে। তো ধরো তোমার কাছে 100 টাকা রয়েছে, তুমি মাসের শেষ দিন তোমার কাছে ওটা পকেট মানি বেঁচে গেছে, গোটা মাসে তোমার বাড়ি থেকে হয়তো 3000 টাকা দিয়েছিল, তোমার কাছে 100 টাকাটা এক্সট্রা আছে। তুমি জানছো যে কালকে 1 তারিখ আছে, আমাকে বাড়ি থেকে নতুন আমি হাত খরচ পাবো, এই টাকাটা আজকে আমি অন্যরকম ভাবে খরচ করবো। তো আস্তে আস্তে দেখা যায় তোমার কলেজের রাস্তা থেকে ফেরার সময় একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, সেখানে তুমি এক প্লেট চিকেন বিরিয়ানি খেতে পারো। বা তুমি একটা দোকানে ছোট্ট গল্পের বই দেখেছিলে যেটার দাম 100 টাকা, ওইটাও তোমার কেনার ইচ্ছা ছিল। এখন আছে তো তোমার কাছে 100 টাকায়, তুমি তো দুটো একসাথে করতে পারবে না, তোমাকে এনি ওয়ান একটা চুজ করতে হবে। হয় তুমি বই পড়বে, না হলে তুমি খাবার খাবে।
যদি তুমি বই পড়ে তোমার মনে হয় যে বই পড়ে আমি বেশি স্যাটিসফাইড মেন্টালি খাবার খাওয়ার থেকে, তাহলে তুমি বইটা কিনে নিলে, তাহলে আরসিটি অনুযায়ী তোমার কাছে পড়াশোনার ইম্পর্টেন্সটা বেশি। যদি তুমি খাবার খাও তাহলে তোমার কাছে বই পড়ার থেকে খাবার খাওয়ার ইম্পর্টেন্সটা বেশি। বুঝতে পেরেছো? এখন রেশনাল চয়েস থিওরি বলছে এই দুটোর যাই চুজ করো না তুমি, কোনোটাই কিন্তু ভুল নয়। এরকম নয় যে তুমি খাবার চুজ করে ভুল করে ফেলেছো বা বই চুজ করে ভুল করে ফেলেছো, দুটোই ঠিক। এটা ডিপেন্ড করছে তুমি মানসিকভাবে নিজে থেকে কি চাইছো। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি এবার নেক্সট টপিকে যাই। তাহলে যেহেতু আমি তোমাকে একটু তাড়াতাড়ি করে বললাম, তুমি পারলে যদি আরো অসুবিধা থাকে তুমি এখানটা একবার নেক্সট মানে দেখে নিও ভিডিওতে, পরে আমি দরকার হলে পরের ক্লাসে আবার বুঝিয়ে দেবো। আচ্ছা, এবার ইকোনমিক্সের একটা হিউজ পার্টে আমি ঢুকতে চলেছি, যেটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে থিওরি অফ ডিম্যান্ড, যেটার ওপর ইকোনমিক্স দাঁড়িয়ে আছে। আমাদের ইকোনমিক্স কিসের ওপর দাঁড়িয়ে আছে শুভদীপ? ডিমান্ড এন্ড সাপ্লাই। একদম, আমি এটা আগের ক্লাসে বলেছিলাম। তো এবার আমাদের শুরু হচ্ছে সেই একটা মেন জায়গা, সেটা হচ্ছে থিওরি অফ ডিমান্ড। Theory of demand by law of demand states that quantity of product demanded per unit of time increases when its price falls and decreases when its price increases, other factors remaining constant. খুব 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 ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। ধরে নাও এর সঙ্গে একটা গ্রাফিক্যাল মেথড আছে, একটা গ্রাফ আছে, দুটোতে মিলিয়ে 5 নাম্বার তুমি পরীক্ষায় পেয়ে যাওয়ার একটা হিউজ চান্স আছে। যদিও আমি আগের বছর কোশ্চেন দেখিনি, যদি আগের বছর এসে থাকে হয়তো অ্যাভয়েড করে যাবে, পরপর 2 বছর নাও দিতে পারে, আমি জানি না, বা এলেও যে এবছর আসবে না কোনো গ্যারান্টি নেই। কারণ থিওরি অফ ডিমান্ড একটা বিশাল ইম্পর্টেন্স রোল কিন্তু ইকোনমিক্সে প্লে করে। তাহলে আমরা কি দেখছি? ল অফ ডিমান্ড স্টেটস দ্য কোয়ান্টিটি অফ এ প্রোডাক্ট, কোনো একটা প্রোডাক্টের কোয়ান্টিটি পার ইউনিট টাইম ইনক্রিজেস, ডিমান্ডেড, ডিমান্ড ইনক্রিজ করছে, বাড়ছে। কখন বাড়ছে? যখন তার প্রাইস, তার দামটা কমছে। এবং এই ডিমান্ডটাই ডিক্রিজ করছে। ডিমান্ড কমে কখন যাচ্ছে? না এই প্রাইসটা যখন ইনক্রিজ করছে। এবার এটা আমাদের প্রতিদিনের জীবনের সাথে কতটা জড়িয়ে আছে না বললে বোঝাতে পারবো না। ধরো ফুলকপি, এখন একটা বাজারে ফুলকপির দাম কত? মিডিয়াম সাইজে 10 টাকা, খুব বেশি হলে। গ্রামের দিকে তো 5 টাকাতেও দিচ্ছে। ওই ফুলকপিটা এখন বাজারে যত লোক কিনছে, যে পরিমাণে ফুলকপির সেল হচ্ছে, ধরো মোটামুটি মার্চ এপ্রিলে বা মে মাসে এখন যে ফুলকপিটা 10 টাকায় বিক্রি হচ্ছে না, ওই ফুলকপিটা 60 টাকায় বিক্রি হবে। তখন কি আর এই পরিমাণ ফুলকপির ডিমান্ড থাকবে? সেই সময় তখন কি আর কিনবে অত মানুষ? কিনবে না। এটা তো আমি একটা প্রতিদিনের চোখে দেখা জিনিস নিয়ে বোঝা, যা দেখছো চোখের সামনে তুমি খেয়াল করলে দেখবে সব কিছুর ডিমান্ড ডিপেন্ড করে থাকে প্রাইসের ওপর। ঠিক বললাম তো? হ্যাঁ স্যার। সব কিছু, সব, কোন জিনিসটা নয়। তুমি ব্র্যান্ডেড, তুমি একটা, আচ্ছা হ্যাঁ, থিওরি অফ ডিমান্ডে একটা ইম্পর্টেন্ট লাইন কিন্তু বলা রয়েছে, আদার ফ্যাক্টরস রিমেনিং কনস্ট্যান্ট। যদি সমস্ত রকম ফ্যাক্টর কনস্ট্যান্ট থাকে, আদার কনস্ট্যান্টের মধ্যে কি কি কথা বলা হচ্ছে? ইনকাম, বিশাল একটা পয়েন্ট। ধরো প্রাইস বেড়েছে, সমস্ত মানুষের গড় অ্যাভারেজ ইনকামও বেড়েছে, তাহলে কিন্তু ডিমান্ডটা আর কমবে না। আরে দাম যেমন বেড়েছে, আমি আগে 10,000 টাকা কামাতাম, এখন হট করে 25,000 টাকা কামাচ্ছি, মে মাসেও ফুলকপি খাবো,
অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই। তাহলে আদার ফ্যাক্টরস রিমেনিং কনস্ট্যান্ট, এই ডিমান্ড আর প্রাইস এই দুটো ইউনিট বাদ দিয়ে আদার্স যা কিছু থাকবে, এভারেজ ইনকাম, ইন্ডিভিজুয়াল ইনকাম, মার্কেট সিচুয়েশন, ওকে, তারপর তোমার একটা কান্ট্রির টোটাল ইকোনমি, কোনো কিছু প্রোডাকশনের জন্য যদি ওয়েদার ডিপেন্ডেন্ট কিছু প্রোডাকশন হয়ে থাকে, যেমন যা কিছু ধরো চাষবাস হয় পুরোটাই তো ওয়েদার ডিপেন্ডেন্ট, ওয়েদার যদি ঠিকঠাক থাকে, এই সব কিছু যদি কনস্ট্যান্ট থাকে, এগুলো যদি কোনো এক্সট্রা প্রভাব না ফেলে, তাহলে থিওরি অফ ডিমান্ড অনুযায়ী প্রাইস কমলে ডিমান্ড বাড়বে, প্রাইস বাড়লে ডিমান্ড কমবে। ক্লিয়ার? বুঝতে কারো অসুবিধা আছে? না স্যার। এবার থিওরি অফ ডিমান্ডের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা দেওয়া আছে। যদি থিওরি অফ ডিমান্ড তোমার পরীক্ষায় 1 নাম্বার বলে থিওরি অফ স্টেটস দ্য থিওরি অফ ডিমান্ড, তাহলে তুমি ওইটুকু বলে ছেড়ে দিতে পারো, 1 নাম্বার বা 2 নাম্বার দিয়ে যদি ছেড়ে দেয়। এখন যদি তোমার পরীক্ষায় 5টা নাম্বার দিয়ে বলে স্টেট অ্যান্ড এক্সপ্লেন দ্য থিওরি অফ ডিমান্ড, তখন তোমায় এটা তো বলতে হবেই, তার সঙ্গে যেটা তোমাকে বলতে হবে সেটা হচ্ছে একটা চার্ট তোমাকে দেখাতে হবে। সেই চার্টটা আমি আমার মতো করে একটা প্রাইস দিয়ে দেখাচ্ছি, তোমরা তোমাদের মতো করে চাইলে চেঞ্জ করেও দেখাতে পারো। ধরো 1 কাপ চায়ের দাম, ওকে, তার উপর ডিপেন্ড করে প্রতিদিন কত কাপ চা বিক্রি হয় সেটা পার কনজিউমার। প্রতিটা কাস্টমার বেসিসে। ধরো 1 কাপ চায়ের দাম হচ্ছে তোমার, হ্যাঁ, একজন মানুষ সে প্রচুর চা খেতে ভালোবাসে, মানে চায় বলে চায় তো নেশা আছে, ঘন্টায় ঘন্টায় চা খায়। তো এরকম একটা মানুষ, তার যদি আদার্স ইনকাম, ওই যে থিওরি অফ ডিমান্ডে বলে সব কিছু যদি কনস্ট্যান্ট থাকে, ধরো যখন এক কাপ চায়ের দাম 8 টাকা হঠাৎ করে হয়ে গেছে, সেই লোকটা হয়তো দিনে 2 কাপ চা খাচ্ছে। চায়ের দাম এবার কমছে, কোনো কারণে কয়েকদিন পর চায়ের দাম হলো 7 টাকা, সে দেখা গেল চা খাচ্ছে 3 কাপ। ধরো চায়ের দাম আরো কমছে, 6 টাকা, সে পার ডে চা খাচ্ছে 4 কাপ। 5 টাকা, সে চা খাচ্ছে 5 কাপ। 4 টাকা, সে খাচ্ছে 6 কাপ। 3 টাকা, সে খাচ্ছে 7 কাপ। একটা জয়েন করতে চাইছে, কি জয়েন করাতে গেলে আবার চলে গেল, ধৈর্যের বড় অভাব। তাহলে এখানে কি, তার যদি আদার্স সমস্ত কন্ডিশন আনচেঞ্জ থাকে, আদার্স কন্ডিশনের মধ্যে এখানে কি পড়ছে, ধরো তার চা খেয়ে খেয়ে তার শরীরে কোনো সমস্যা এসে যায়নি অতিরিক্ত চা খেয়ে খেয়ে, বা তার ইনকামে, তার ধরো একজন রিটায়ার্ড পার্সন ছিল, তার পেনশনে বিশাল কোনো প্রভাব পড়ে যায়নি, হট করে তার পেনশন কমে গেছে, এরকম কিছু হয়নি। তাহলে আদার্স কন্ডিশন যদি আনচেঞ্জ থাকে বা কনস্ট্যান্ট থাকে, তাহলে থিওরি আর ডিমান্ড, তার চা খাওয়ার রেটটা এরকমই হবে। যখন 8 টাকা করে চায়ের দাম, সে 2 কাপের বেশি খাচ্ছে না। যখন 7 টাকা করে দাম, সে 3 কাপ করে খাচ্ছে। 6 টাকা করে দাম, সে ডেলি 4 কাপ চা খাচ্ছে দোকানে গিয়ে। 5 টাকা করে দাম, ডেলি 5 কাপ করে খাচ্ছে। 4 টাকা করে দাম বেড়ে 6 কাপ হয়ে গেছে। 3 টাকা করে চায়ের দাম হয়ে গেছে, মানে বাবা মাত্র 3 টাকা 1 কাপ চা, 7 কাপ চা খেয়ে নিচ্ছে দোকানে গিয়ে। এবার এটাকেই যদি আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি বা তোমাদের একটা প্লট করি, তাহলে যেটা দাঁড়াবে, এটা আঁকতে আমার টাইম লাগবে, হ্যাঁ, বোর হয়ে যেও না।
এবার আমি যদি এই দিকটাকে ধরি, প্রাইস পার কাপ, ওই আগের যে চারটা করলাম ওটাকেই রিপ্রেজেন্ট করবো, বুঝতে পেরেছো তো? আরে দূর দূর। আর এই দিকটা আমি লিখছি ডিমান্ডেড কাপস। কাপস ডিমান্ডেড পার কনজিউমার, এই দুটো গেল। এবার ধরো এখানে দিলাম আমি 0, 1, এবার দেখো একটা জিনিস আমরা দেখি এখান থেকে, সেটা হচ্ছে যখন 8 টাকা করে দাম ছিল চায়ের, সে ক কাপ চা খেত দিনে? 2 কাপ। কথা বলো রে ভাই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যখন 7 টাকা করে ছিল 3 কাপ করে চা খাচ্ছিল। ছয়ে 4, 5-এ 5, এইভাবেই তো চলছিল। তাহলে এবার যদি আমি এই পুরোটাকে ম্যাচ করাই, তাহলে আমার ডিমান্ড কার্ভটা কেমন আসবে? এটা আসবে। হ্যাঁ স্যার। তাহলে এটাই হচ্ছে। এবার আমি তোমাদের একটা এখানে কথা বলে রাখি, মানে আমি নিজে যেটা দেখেছি, বিভিন্ন জায়গায় ডিমান্ড কার্ভটাকে এরকম স্ট্রেট লাইন দেখানো হয়, আবার কোথাও কোথাও দেখিয়ে দেয়, মানে আমি যেটাকে এইভাবে জয়েন করলাম, কোথাও এরকম ভাবে জয়েন করে, এরকম ভাবে। বুঝতে পেরেছো? এটা আমি ভ্যারাইটি জায়গায় দেখেছি, আমি দেখেছি কোনোটাই কিন্তু ভুল না। তো হয়তো অন্য কোথাও তুমি দেখবে যে ওরকম ভাবে একটা কার্ভ করে দিয়েছে, আর স্যার তো ওখানে অনলাইন ক্লাসে স্ট্রেট লাইন করিয়েছিল। আমি মানে দু রকম দেখেছি প্রায় সব জায়গায়। তো কোনোটাই ভুল না, তুমি চাইলে এটাকে একটু হালকা কার্ভে ছাড়াও দেখাতে পারো। ওকে, তাহলে থিওরি অফ ডিমান্ডের ডিমান্ড কার্ভ ঠিক আছে? কারোর বুঝতে অসুবিধা? না স্যার, ক্লিয়ার। না স্যার। আকাশ?
হ্যাঁ স্যার। কোনো জিনিসের দাম বেড়ে গেলে তার ডিমান্ড কি হবে? কমে যাবে স্যার। ওকে, খুব ভালো কথা। তাহলে বুঝেছে, আকাশ শুনেছে, ঘুমিয়ে পড়েনি অ্যাটলিস্ট। এবার আমরা যেটা দেখব নেক্সট টপিক, সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ডিমান্ড। ডিফারেন্ট টাইপস অফ ডিমান্ডে আমরা মেনলি টু টাইপস অফ ডিমান্ড দেখব। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিমান্ড, এই ইন্ডিভিজুয়াল অফ ডিমান্ডে কি বলছে, দ্য কোয়ান্টিটি অফ এ কমোডিটি হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল ইজ উইলিং টু বাই অ্যাট এ পার্টিকুলার প্রাইস অফ দ্য কমোডিটি ডিউরিং দ্য স্পেসিফিক টাইম পিরিয়ড given his money, income, his taste and price and substitute and complements is known as individual demand. কোনো একটা মানুষ কোনো একটা সার্টেন টাইম পিরিয়ডে কোনো একটা জিনিস, এখানে কমোডিটি, কমোডিটি কথাটা হচ্ছে পণ্য বা কোনো একটা পণ্য যে পরিমাণ কিনে থাকে সেটা তার ইনকামের ওপর, তার টেস্ট অ্যান্ড প্রেফারেন্স, তার পছন্দের ওপর, এবং সেইটার বদলে আর বাজারে কি কি জিনিস আছে সেগুলোর ওপর ডিপেন্ড করে কোনো একটা মানুষ যে জিনিসটা কিনে থাকে সেটাকেই বলছে আমি ইন্ডিভিজুয়াল ডিমান্ড। স্যার কি বললেন স্যার, আর বলুন। নিশ্চয় একবার বলবো। কোনো একটা কমোডিটি, ধরো আমি আর কমোডিটির নাম মনে করতে পারছি না, কি উদাহরণ দেব, একটা কমোডিটি কোনো একটা পণ্য এক্স, তার এক ইউনিট দাম হচ্ছে, সেটা এক ইউনিট মানে 1 কেজি হতে পারে, 1 পিস হতে পারে, 1 গ্রাম হতে পারে, 1 ইউনিটের দাম হচ্ছে 10 টাকা। এবার মার্কেটে 3টে লোক আছে, এ বি সি। এবার এ বি সি তাদের ইনকামের উপর বেস করে, 3টে মানুষের ইনকাম তো এক হতে পারে না, আলাদা হতেই পারে, তাদের টেস্ট এবং প্রেফারেন্স, তার পছন্দর একটা ব্যাপার আছে। এবিসি একই জিনিস যে সম পরিমাণে পছন্দ করবে সেটাও মানে কোনো গ্যারান্টি নেই। যেটা কেনে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিমান্ড। ধরো 10 টাকায় এ এক্স প্রোডাক্টটা 7 দিনের জন্য 10 পিস কিনে রাখে, বি ওই প্রোডাক্টটাই 7 দিনের জন্য 6 পিস কেনে, সি ওই প্রোডাক্টটা 7 দিনের জন্য 2 পিস কেনে। তাহলে এখানে এ এর ইন্ডিভিজুয়াল ডিমান্ড হচ্ছে 10। ক্লিয়ার হয়েছে? না স্যার, আরেকবার বলুন। আরেকবার বলুন স্যার। ওকে হুম ওকে 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 আর একটা তাহলে আমি অন্য উদাহরণ দিয়ে বলি। ইন্ডিভিজুয়াল ডিমান্ড, এ বি সি 3 জনে বাজারে গেছে, আচ্ছা ইন্ডিভিজুয়াল কথাটার মানে বোঝো তো, মানে আলাদা আলাদা ভাবে, এটা তো জানো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে। এবার ধরো এ বি সি 3 জনের ইনকাম তো আলাদা, বুঝতে পেরেছো? 3 জনের ইনকাম তো আলাদা, এক্ষেত্রে তাদের পছন্দ আলাদা। এবার কোনো একটা প্রোডাক্ট, সে মাছ বাজারে গেছে, এ গোটা সপ্তাহের জন্য, তার বাড়িতে অনেকজন মেম্বার আছে, গোটা সপ্তাহের জন্য সে 5 কেজি মাছ কিনে নিল। বি এর ইনকাম আলাদা, ওর মেম্বারও আছে, ও দেখলো আমার অন্য সব মাছ খাওয়ারও সময় রোজ ডিম খাবো, আমি অন্য সবজি মিশিয়ে খাবো। বি সেখানে 3 কেজি মাছ কিনলো, একই মাছ,
কমোডিটি বা পণ্য ওটা কিন্তু সেম হতে হবে এক্ষেত্রে, মাছই কিনতে হবে। ধরো পার্টিকুলার সে আমি রুই মাছ, এ 5 কেজি রুই মাছ কিনে নিয়েছে, আমি গোটা সপ্তাহ ধরে খাবো। বি 3 কেজি কিনেছে। সি এর হয়তো ইনকাম এদের থেকেও বেশি। সি এর ইচ্ছে হচ্ছে আমি একদিন রুই মাছ খাবো, দুদিন চিকেন খাবো, একদিন মাটন খাবো, দুদিন ডিম খাবো, এরকম একটা প্ল্যান সি এর করা আছে। তো সি একদিনের জন্য 1 কেজি মাছ কিনলো। এবার বোঝাতে পেরেছি আমি? তাহলে এখানে এর যে ইন্ডিভিজুয়াল ডিমান্ড সেটা হচ্ছে 5 কেজি বা 5, বি এর ইন্ডিভিজুয়াল ডিমান্ড 3 কেজি। কোন কিসের ইন্ডিভিজুয়াল ডিমান্ড? সেটা হচ্ছে বি এর ওই রুই মাছের ইন্ডিভিজুয়াল ডিমান্ড। সি এর হচ্ছে 1 কেজি ওই রুই মাছের ইন্ডিভিজুয়াল ডিমান্ড। এবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। না পারলে বলে আমি আবার একটা অন্য উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। না বোঝাতেই পারি আমি, হতেই পারে বোঝাতে পারছি না, আমি মানে অন্য রকম ভাবে ট্রাই করব। কারো সমস্যা থাকলে বলো, কোনো অসুবিধা নেই। স্যার হ্যাঁ, তোমার কাটা কাটা আসছে কথাটা, কে বলছো? বোঝান বোঝান। এখানে বলছে আমি তোমার লাইন ধরে বোঝাচ্ছি, দ্য কোয়ান্টিটি অফ এ কমোডিটি, কোনো একটা কমোডিটি বা পণ্যের কোয়ান্টিটি। তাহলে এখানে আমার প্রথমত হচ্ছে আমার কোয়ান্টিটি, কমোডিটিটা কি? কমোডিটিটা হচ্ছে রুই ফিশ। রুই ফিশ তো আমার কমোডিটি, বোঝা গেল? তো এরা রবিবার সকালবেলা ABC 3 জন বাজার করতে গেছে। এবার বলছে ইনে পার্টিকুলার প্রাইস, সেই রবিবার রুই ফিশের কেজি যাচ্ছে 200 টাকা প্রতি কেজি। এটা হচ্ছে ওই দিনের ওই মাছের দাম। এবার এ গেছে, এই যে এ মাস গেলে 80,000 টাকা ইনকাম করে এবং তার রুই মাছ খেতে ভালো লাগে, এগুলো ডিপেন্ড করছে। এ কি করলো, গোটা সপ্তাহের জন্য এই রুই মাছটা 5 কেজি স্টক করে নিয়েছে। গোটা সপ্তাহে গোটা বাড়ির লোক ধরে, তার 5-4টে মেম্বার আছে, খাবে। সে প্রতিদিন রুই মাছ খাবে, প্ল্যান করে রেখেছে। এবার বি গেছে, বি এরও রুই মাছ খেতে খারাপ লাগে না, বি এর মোটামুটি ভালোই লাগে। বি মাস গেলে 40,000 টাকা ইনকাম করে। ওকে, বি এর কেসটা কি হয়েছে, ও দেখলো আমার রুই মাছ খেতে তো খারাপ লাগে না, রুই মাছটা একটু নেব, কিন্তু আমার যা ইনকাম এই 1 সপ্তাহেই যদি অত মাছ নিতে পারবো না, তো ডিম খাবো, সবজি খাবো। বি 3 কেজি মাছ কিনে নিয়েছে গোটা সপ্তাহের জন্য, পার্টিকুলার টাইম পিরিয়ড, এটাও কিন্তু মাথায় রাখতে হবে, 1 সপ্তাহের জন্যই কিনছে 3 জনে। সি গেছে, সি এর হয়তো ইনকাম 1 লক্ষ টাকা। এবার সি এর যেহেতু 1 লক্ষ টাকা ইনকাম, ওর টেস্ট প্রেফারেন্স আলাদা হতেই পারে। ও রুই মাছ মোটামুটি লাগে, ও দেখলো যে আমি একদিন রুই খাবো, একদিন ইলিশ খাবো, 2 দিন মাটন খাবো, 2 দিন চিকেন খাবো, এরকম একটা প্ল্যান আছে। তো তাহলে আমার রুই মাছটা কত লাগছে? রুই মাছটা আমার লাগছে 1 কেজি। রুই মাছ তো আমি একদিনই খাবো। ও গোটা সপ্তাহের জন্য একদিনের খাওয়ার জন্য রুই মাছ নিচ্ছে 1 কেজি। তাহলে মেন ইন্ডিভিজুয়াল ডিমান্ডটা এখানে কার? ইন্ডিভিজুয়াল ডিমান্ডটা হচ্ছে রুই ফিশের। আমরা কমোডিটিটার ইন্ডিভিজুয়াল ডিমান্ড বোঝাচ্ছি। ওকে, রুই মাছের একটা সার্টেন প্রাইস 200 রুপিস প্রতি কেজিতে, ইন্ডিভিজুয়াল ডিমান্ড এর জন্য হচ্ছে 5 কেজি, বি এর জন্য 3 কেজি, সি এর জন্য 1 কেজি। এতটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। কারণ হ্যাঁ, অসুবিধা? হ্যাঁ। সঙ্গীতা, সঙ্গীতা বোঝা গেছে? হ্যাঁ স্যার। মধুমিতা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর ইন্ডিভিজুয়াল ডিমান্ড বুঝতে অসুবিধা নেই তো? দেখো আরেকটা জিনিস আবার অসুবিধা হবে।
এবার দেখা গেল কোনো একটা রবিবার গেছে এরকম তিনজনই, রুই মাছে হয়তো মার্কেটে প্রচুর সাপ্লাই আছে, সেদিন 150 টাকা করে প্রতি কেজি। এবার এ দেখছে কেজিতে 50 টাকা দাম কমে গেছে, আমি 8 কেজি নিয়ে নিই। তারপরে রবিবারের কথা বলছি, বি দেখলো বাহ দামটা কম, তাহলে একটু বেশি করে তুলে নিই, 5 কেজি নিয়ে নিল। সি দেখলো দাম কমেছে তো কি হয়েছে, আমি নেবো না, আমি অন্য জিনিস বেশি করে খাবো, সি 1 কেজি রইল। তাহলে দেখো কমোডিটি সেম, প্রাইসটা চেঞ্জ হয়েছে, একটা ডিফারেন্ট সপ্তাহ অন্য দিন এই প্রাইসে। তাহলে এর সেদিন ইন্ডিভিজুয়াল ডিমান্ড কত? 8 8। বি এর ইন্ডিভিজুয়াল ডিমান্ড কত? যাচ্ছে না। কি হলো? হ্যাঁ দেখা যাচ্ছে, এবার স্ক্রিন দেখা যাচ্ছিল না স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, কোনো কারণে হয়তো নেটওয়ার্ক ইস্যুর জন্য দেখা যায়নি। ওকে, আচ্ছা আমি রেকর্ড করছি তো ক্লাসটা। হ্যাঁ হ্যাঁ রেকর্ড করছি, ঠিক আছে। যদি রেকর্ড না করতাম এতটা পড়ানো হয়ে গেছে। সি এর ইন্ডিভিজুয়াল ডিমান্ড কত? 1, রাইট? ইন্ডিভিজুয়াল ডিমান্ড ক্লিয়ার? ইন্ডিভিজুয়াল ডিমান্ড ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমি এবার নেক্সট যে জিনিসটাই ঢুকবো সেটা হচ্ছে মার্কেট ডিমান্ড। হ্যাঁ মার্কেট ডিমান্ড কি বলছে? দ্য টোটাল কোয়ান্টিটি হুইচ অল দ্য কনজিউমার্স অফ এ কমোডিটি আর উইলিং টু বাই এ গিভেন প্রাইস পার টাইম ইউনিট, আদার থিংস রিমেনিং দ্য সেম, ইজ নোন অ্যাজ মার্কেট ডিমান্ড ফর দ্য কমোডিটি। মার্কেট ডিমান্ড যদি ইন্ডিভিজুয়াল ডিমান্ড বুঝে দেখো, মার্কেট ডিমান্ডে আর বোঝার কিছু নেই। কোনো একটা কমোডিটি, কোনো একটা পণ্য একটা পার ইউনিট টাইমে টোটাল যে বাইটা হচ্ছে, টোটাল যে ডিমান্ডটা হচ্ছে, সেটাই হচ্ছে সেই পণ্যের জন্য সেই দিনের মার্কেট ডিমান্ড। তাহলে ওই যে সপ্তাহে বললাম এবিসি বাজারে গেছিল, রুই মাছ ছিল 200 রুপিস প্রতি কেজি। এ কতটা কিনেছিল? 5 কেজি। বি কতটা কিনেছিল? 3 কেজি। সি কতটা কিনেছিল? 1 কেজি। তাহলে কোনো একটা কমোডিটির মার্কেট ডিমান্ড, এখানে কমোডিটি কি? রুই ফিশ, সার্টেন প্রাইস, একটা ইউনিট 200 টাকা প্রতি কেজি, সবাই কিন্তু একই দামে কিনছে। আর কি হচ্ছে? পার্টিকুলার টাইম, সবাই কিন্তু সানডেতেই বাজারে গেছে, ওই পার্টিকুলার একটাই দিন সানডেতেই বাজারে গেছে। তাহলে এ বি সি তিনজনে মিলে কতটা কিনেছে? তিনটে কাস্টমার, 5, 3, 1। টোটাল মার্কেট ডিমান্ড হচ্ছে 8 কেজি। 9 স্যার। হ্যাঁ 9 কেজি, সরি। পরের সপ্তাহে যেদিন নেক্সট সানডে, সেদিন এ কিনেছিল 8 কেজি, এ কিনেছিল 5 কেজি, এ কিনেছিল 1 কেজি। তাহলে সে তারপরে সেদিন দাম ছিল 150 রুপিস। তাহলে সেদিনের মার্কেট ডিমান্ড কত? 14 স্যার। 14। এখানে আরেকটা লাইন বলে দিতে হবে যে আদার থিংস রিমেনিং দ্য সেম, এই লাইনটা শুধু লিখে দেবে। এই আদার থিংস এর মধ্যে অনেক কিছু আছে, সেটা ইনকাম হতে পারে,
সেটা টেস্ট অ্যান্ড প্রেফারেন্স হতে পারে, সেটা এনিহাও সাপ্লাই হতে পারে। মানে কি, ধরো পরের সপ্তাহে এর গিয়ে বাজারে মনে হয়েছে আমার রুই মাছ খেতে ভালো লাগছে না, তার টেস্ট চেঞ্জ হয়ে গেছে, তার পছন্দটা বদলে গেছে, তাহলে তো ও আর কিনবে না যতই দাম কমুক না কেন, তাই না? তাহলে আদার থিংস আনচেঞ্জ থাকতে হবে, দাম কমা বাড়া করতে পারে, প্রোডাক্ট সেম থাকতে হবে। তাহলে ইন্ডিভিজুয়াল ডিমান্ড আর মার্কেট ডিমান্ড ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ক্লিয়ার। একটু পরে জিজ্ঞাসা করব। এ পাপন, হ্যাঁ স্যার। মার্কেট ডিমান্ডটা কি, ইন্ডিভিজুয়াল ডিমান্ডটা কি? স্যার এবিসি মার্কেটে গেল, হ্যাঁ, এ যদি 5 কিলো কিনে তাহলে এর ডিমান্ড মানে ইন্ডিভিজুয়াল ডিমান্ড হবে 5 কিলো। কিসের জন্য, মানে কিসের স্যার ওই ব্যাপারে? কমোডিটি রুই ফিশের জন্য একদম, আচ্ছা পার্টিকুলার। আচ্ছা, ঠিক আছে। এ মধুমিতা, হ্যাঁ স্যার। মার্কেট ডিমান্ড কি? হ্যাঁ, মার্কেট ডিমান্ড কি, কত ইন্ডিভিজুয়াল ডিমান্ড? স্যার মার্কেট ডিমান্ডটা সেম, মানে এবিসি বাজারে গেল, এবার সেম রুই মাছের ক্ষেত্রে এর হচ্ছে এর মানে টোটাল নাম্বারটা বলতে হবে, এবিসি তিনজনে পার্টিকুলার কিছু 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 কিনলো, তোমার নিজের মতো নাম্বার বসাতেই পারো তুমি। 5 কেজি 2 কেজি 3 কেজি কিনে নিয়েছে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে মার্কেট এবার ডিমান্ড টোটাল যেটা হবে সেটাই হচ্ছে তার সেটা, মার্কেট, তাহলে 5 আর 3 8 আর 2 এর 10, তাহলে কমোডিটিটা রুই মাছের, মানে টোটাল নাম্বারটা হচ্ছে মার্কেট। রুই মাছের টোটাল সেল সেদিনের মার্কেট ডিমান্ড হচ্ছে 10 কেজি। হ্যাঁ স্যার। ওকে, তো এর পরে যে পয়েন্টটা তোমাদের আসছে, ডিটারমিনেন্টস অফ মার্কেট ডিমান্ড। এই মার্কেট ডিমান্ড জিনিসটা কোন কোন জিনিস ডিটারমাইন করে দিচ্ছে, এর প্রায় 8-9টা পয়েন্ট আছে, এটা যদি আজকে ধরি আমি শেষ করতে পারবো না। তাহলে ডিটারমিনেন্টস অফ মার্কেট ডিমান্ড, ভেবেছিলাম ডিটারমিনেন্টস অফ মার্কেট ডিমান্ড আজকে করিয়ে দেবো, হবে না। ওকে, এই ডিটারমিনেন্টস অফ মার্কেট ডিমান্ডটাকে আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করব, বোঝা গেল? আচ্ছা, পরের ক্লাসে তো শুরু করছি, তো যারা ইউটিউবে আজকের ক্লাসটাও যাবে, তো যারা ইউটিউবে দেখছো তাদেরকে বলে রাখছি যে এরপর কিন্তু আর কোনো ক্লাস ইকোনমিক্সের অ্যাজ এ ডেমো ক্লাস আসবে না। আগের দিন একটা ইকোনমিক্সের ক্লাস দিচ্ছি, আজকে একটা দিয়ে দিলাম, এটাই লাস্ট ক্লাস অ্যাজ এ ডেমো। এরপর যারা অ্যাডমিশন নিয়েছে তারাই শুধু করতে পারবে। আর একটা ডেমো ক্লাস পাবে, সেটা হচ্ছে স্টার্ট আপ অ্যান্ড এন্টারপ্রিনিয়রশিপের একটা ক্লাস আগে হয়েছে যেটা, তো এটুকুই বলার ছিল। তো দাঁড়া, রেকর্ডিংটা স্টপ করে তারপরে তোমাদের সাথে কথা বলছি।